ডাক্তারকে কান্না করতে করতে বলল, স্যার আমি দরকার হলে আমার সমস্ত কিছু বিক্রি করে দেব, তবুও এই অবস্থায় আমার স্বামীকে এখানে রেখে দেবেন না প্লিজ। আপনি আমার স্বামীকে ছেড়ে দিন, তাকে দাফন করার পর আমি আপনার জন্য একটা ব্যবস্থা নেব। ডাক্তার বলল, 3 লক্ষ টাকা আপনি যেখান থেকে পারেন সেখান থেকে নিয়ে আসেন, তারপর আপনার স্বামীকে আপনি নিয়ে যান, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু টাকা ছাড়া আমি আপনার স্বামীকে দিচ্ছি না। আমানা বেগম ডাক্তারের হাত ধরে বলল, প্লিজ আপনি একবার ভেবে দেখুন, যদি আপনার আমি আত্মীয় হতাম তাহলে আপনি এরকম করতে পারতেন। ডাক্তার বলল, আমার হাত ছাড়ুন, তারপর শোনেন, আমি যখন পড়াশোনা করেছি আমার আত্মীয় স্বজন আমাকে সাহায্য করেনি। কেন করেনি জানেন? আমি যদি শিক্ষিত হয়ে টাকা পয়সাওয়ালা হয়ে যায় তাহলে তাদেরকে মূল্যায়ন করব না, তাই কেউ আমাকে সেই হেল্পটা পর্যন্ত করেনি। আমার এখনো মনে আছে, পড়াশোনা করেছি দিনের বেলা, রাতের বেলা লেবার হিসেবে কাজ করেছিলাম, তবুও কারো কাছ থেকে 1 টাকাও সাহায্য পাইনি। আমিও সিদ্ধান্ত নিয়েছি চিকিৎসার মধ্যে কাউকে 1 টাকাও ছাড় দেব না। আমেনা বেগম বলল, আমার একটা ছেলে আছে, তার সাথে আমি কথা বলি না, সে আমাকে দেখলে ঘৃণার চোখে দেখে, কিন্তু কিভাবে তার কাছে গিয়ে আমি টাকা চাইবো? ডাক্তার বলল, আপনি কথা বেশি বাড়াচ্ছেন, এক্ষুনি তাড়াতাড়ি বের হন এখান থেকে, টাকা নিয়ে আসার পরেই আমার সাথে কথা বলবেন। আমেনা বেগম আর কোনো উপায় না পেয়ে টাকার জন্য বের হলো। আকাশ নাবিলাকে ডেকে বলল, তাড়াতাড়ি এদিকে এসো, খুব জরুরি কথা আছে তোমার সাথে আজকে। নাবিলা এসে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল। আকাশ বলল, তুমি চাকরি করবে নাকি ছেড়ে দেবে? দুটো থেকে একটা বলো। নাবিলা বলল, স্যার কি হয়েছে আমাকে বলুন, আমার কোনো কিছু ভুল হয়েছে? আকাশ বলল, আসলে মাসে মাসে তোমাদেরকে বেতন দেওয়াটাই আমার ভুল। তোমাদেরকে আমার অফিসে রেখেছি আমার প্রতিষ্ঠানটা সামনে এগিয়ে নেওয়ার জন্য, কিন্তু তোমরা একদিনের হিসাব 3 দিনেও শেষ করে দিতে পারছো না। আমার অনেক ফ্যাক্টরি আছে, সব ফ্যাক্টরির হিসাব তোমার কাছে, তোমাকে দায়িত্ব বেশি দিয়ে ফেললাম নাকি প্রমোশন থেকে ডিমোশন করে দেব? নাবিলা হাত জোর করে বলল, স্যার আমাকে এবার মতো ক্ষমা করে দেন, আসলে আমার কিছু পার্সোনাল কাজ ছিল, তাই আমি অফিসের হিসাবগুলো বাকি রেখেছি, আমি কালকে সকালের ভেতরে সমস্ত হিসাব দিয়ে দেব, প্লিজ শেষবার মতো ক্ষমা করে দেন। আকাশ বলল, ঠিক আছে যাও, আর আমার জন্য 1 কাপ চা পাঠাও, আজকের মতো মাফ করে দিলাম, বলেই অফিসে ঢুকে গেল। আমেনা বেগম দারোয়ানের কাছে এসে বলল, আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করব, বলবেন? দারোয়ান বলল, কি হয়েছে বলেন। আমেনা বেগম বলল, আপনি যদি আকাশের অফিসের পরিচয়টা দেন তাহলে আমি একটু খুশি হতাম, মানে ওই অফিসে যাওয়ার আমার সুবিধা হতো। দারোয়ান বলল, আপনি আকাশ সাহেবের কি হন? এলাকার কোনো আত্মীয় স্বজন নাকি? আমেনা বেগম বলল, হ্যাঁ আমি আপনার স্যারের আত্মীয় স্বজন, উনি কত নাম্বার ফ্লোরে অফিস করে আমাকে একটু বলুন। দারোয়ান বলল, 4th তলার ক নাম্বার শাখায় ওনার অফিস, দেখেন আবার কোনো চালাকি করবেন না আমার সাথে, আমার চাকরিটা আবার চলে যাবে। আমেনা বেগম বলল, তেমন কিচ্ছু না, আপনার কেন চাকরি চলে যাবে? আমার জন্য আপনি যে আমাকে তার অফিসের পরিচয়টা দিয়েছেন তার জন্য অনেক খুশি হবে। দারোয়ান বলল, আচ্ছা ঠিক আছে যান। আমেনা বেগম মাথা নিচু করে চলে গেল। আকাশ কফি খাচ্ছে আর ল্যাপটপে তার ফ্যাক্টরি হিসাবগুলো মিলাচ্ছে। এর মধ্যেই আমেনা বেগম এসে দাঁড়ালো। আকাশ রাগান্বিত হয়ে বলল, আমার অফিসে কে ঢুকতে দিয়েছে? তাছাড়া তোমার সাহস তো কম না। মা আকাশের হাত ধরে বলল, বাবা তুই কি আমাকে চিনতে পারিসনি? আমি তোর মা, অনেকদিন হয়েছে মান অভিমানে কেউ কারোর সাথে কথা বলছি না, আমার শরীর খারাপ হয়ে গেছে, তাই আমাকে চিনতে পারিসনি। আকাশ বলল, আমি বুঝতে পেরেছি, তুমি আমার কাছে টাকা চাইবে তাই তো? আমেনা বেগম বলল, হ্যাঁ, টাকা ছাড়া এই দুনিয়াতে সবাই পর, তাই আমিও পর হয়ে গেছি। তোর বাবা মারা গেছে আর হসপিটালের ডাক্তার তাকে রিলিজ দিচ্ছে না, টাকা ছাড়া রিলিজ নিতে 3 লক্ষ টাকা লাগবে। আমি টাকার জন্য সব জায়গায় গেছি, আমার যত আত্মীয় স্বজন আছে একজনকেও বাদ দেয়নি, কিন্তু কারো হাতে 1 টাকা উঠেনি, শেষ পর্যন্ত বাধ্য হয়ে তোর কাছে এসেছি। আকাশ বলল, আমি সৎ ছেলে বলে তুমি আর আমার বাবা মিলে বাসা থেকে বের করে দিয়েছিলে, ওই কথা এখনো আমি ভুলিনি, এখনো মনে পড়ে না খেয়ে রেল স্টেশনে রাত পার করেছি, দিনের বেলা কাজ করেছি, দিনের বেলায় কাজ করেছি বিভিন্ন জায়গায়, ঠিক মতো খেতে পারিনি, আরো মরে যাবার পর আমার কাছে এসেছো টাকার জন্য? এত টাকা আমি দিতে পারবো না, মাত্র আমি 5,000 টাকা দিতে পারবো, বলেই ড্রয়ার খুলে 5,000 টাকা দিয়ে দিল। আমেনা বেগম চোখের জল ছেড়ে দিয়ে বলল, আমি তোকে নিজের ছেলে মনে করি, কিন্তু আমার মেয়েটা তোর পেছনে লেগে পড়ে থাকে, আজকে তার কাছেও যেতে পারছি না, তার স্বামী পয়সাওয়ালা, এদিকে তোর খোঁজ খবর ওরা রাখে, কত টাকার মালিক, কি করিস, সবকিছু মিলে মাঝখানে বিপদে আমি আর তোর বাবা। আকাশ বলল, এত লেকচার শুনতে ইচ্ছে করছে না, তুমি তাড়াতাড়ি বের হও, আমার কোনো বন্ধু বান্ধব আসলে আমার মান সম্মানে আঘাত আসবে। আমেনা বেগম আর কোনো উপায় না পেয়ে সে 5,000 টাকা নিয়ে বের হয়ে গেল। তানিশা তার স্বামীকে বলল, আমি একটু আমাদের বাসায় যাব, তুমি চাইলে আমার সাথে যেতে পারো, আমি তাড়াতাড়ি আবার চলে আসবো। জিসান বলল, আমি যাব না, আমার কাজ আছে, তাছাড়া তোমার বাসায় গেলে 1 টাকার মূল্যায়ন করে না আমাকে, আমি কেন তোমাদের বাসায় যাব, তোমার বাসায় তুমি যাও। তানিশা বলল, তোমার কাছে কিছু টাকা হবে? মানে আপদ বিপদের জন্য আর কি, না লাগলে আবার তোমাকে দিয়ে দেব। জিসান বলল, 5,000 টাকা দিলে হবে নাকি আরো বেশি লাগবে? থাকলে 5,000
অর্ডার দিলেই হবে। জিসান 8,000 টাকা দিয়ে বলল, এগুলো নিয়ে যাও, আর কোনো সময় তোমাদের বাসায় আমাকে যেতে বলবে না। তোমার ভাই শিল্পপতি, কিন্তু তোমার মা বাবাকে সে দেখে না। কেমন গোয়াল ঘরের মতো একটা বাসায় তোমার মা বাবা থাকে, আমি বুঝি না, বলেই চলে গেল। তারপর চোখের জল ছেড়ে দিয়ে তানিশা নিজে নিজে বলল, আল্লাহ, বড়লোকের ছেলের সাথে বিয়ে হয়েছে আমার, কিন্তু এক বিন্দু পরিমাণও সম্মান পাচ্ছি না। অন্যদিকে আমার বাবা মারা গিয়েছে, হসপিটালে পড়ে আছে। আমার শিল্পপতি ভাই মাত্র 5,000 টাকা দিল বাবাকে রিলিজ করার জন্য। আল্লাহ, তুমি এইসব সইবার শক্তি দাও, বলেই বের হয়ে গেল। আমেনা বেগম ওয়েটিং রুমে বসে কান্না করছে। তানিশা এসে মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমেনা বেগম সান্ত্বনা দিয়ে বলল, মা, কিছুই করার নেই, সবকিছু উপরওয়ালার খেলা। কি থেকে কি হয়ে গেল সেটা ভেবে চিন্তেই কুল পাচ্ছি না। তানিশা বলল, বড়লোকের কাছে আমাকে বিয়ে দিয়েছো, আমি বড়লোকের বউ, কিন্তু 2 টাকার দাম দেয় না আমাকে। অন্যদিকে আমার বাবার ছেলে আকাশ ভাই, সে কোটি কোটি টাকার মালিক, কিন্তু এত বড় বিপদের মধ্যে সে কিভাবে পারলো 5,000 টাকা দিতে? এছাড়া বাবার মৃত্যুর খবর শুনে সে একবারও দেখতে আসলো না। কি ছেলে জন্ম দিয়েছে বাবা। আমেনা বেগম বলল, কিভাবে আসবে? আমরা আকাশকে যে অত্যাচার করেছি, সে আমাকে ওই কথা মনে করিয়ে দিয়ে অনেক অপমান করেছে তার অফিসে। শেষ পর্যন্ত আমি সমস্ত অপমান সহ্য করে ওখান থেকে এসেছি। এখন 2,90,000 টাকা কোথায় পাবো? মনে হচ্ছে তোর বাবা পচে এখানেই পড়ে থাকবে, তবু আমরা তাকে নিয়ে যেতে পারবো না। এর মধ্যে আকাশ ও তানিশার জামাই এসে দুজনকে বলল, কান্না করতে হবে না, ভেতরে চলো, ডাক্তারের সাথে কথা বলি, পরেরটা পরে দেখা যাবে, বলেই সবাই ভেতরে গেল। ডাক্তারকে আকাশ টাকার বান্ডিল দিয়ে বলল, আমার বাবাকে তাড়াতাড়ি রিলিজ করে দেন, সুন্দর করে যেন বাবার কোথাও ক্ষতি না হয়। ডাক্তার বলল, ঠিক আছে, বলেই টাকাগুলো ড্রয়ারে রেখে ভেতরে গেল। তারপর জিসান শাশুড়িকে বলল, ভাইয়ের কাছ থেকে সবকিছু শুনেছি, আপনি আর আমার শ্বশুর তাকে অনেক অত্যাচার করেছেন সতীনের ছেলে বলে, কিন্তু আজকে এত বড় বিপদের মধ্যে সে আগে এগিয়ে আসলো। আপনারা আসলে টাকা পয়সা থাকলে মানুষকে মানুষ মনে করেন না। আমার বড় শাশুড়ি মারা গিয়েছিল, আর একটা ছেলেকে লালন পালন করতে পারেননি। নিজের মেয়েকে জায়গা জমি বিক্রি করে দিয়ে বড় লোকের কাছে বিয়ে দিয়েছেন। তখন আপনারা যদি চাইতেন, জায়গা জমি বিক্রি করে দিয়ে আকাশ ভাইয়াকে দিতেন, সে আজকে আপনাদের মাথায় তুলে রাখতো। তানিশা ভাইয়ের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলল, ভাইয়া, আমি সব কিছুর জন্য ক্ষমা চাচ্ছি, যা হওয়ার হয়ে গেছে। আজকের মধ্যে দুই পক্ষের দ্বন্দ্ব না রেখে সবাই এক হয়ে যাও। এখন মা একা হয়ে গেছে বাবা মারা গিয়ে, নিজের মা মনে করে আজকে থেকে তাকে আপন করে নেন। আমেনা বেগম সবার কাছে ক্ষমা চেয়ে কিছু বলবে, তখন আকাশ বলল, হয়েছে, আমি ক্ষমা করে দিয়েছি। এখন থেকে মা, তুমি আমার বাসায় চলে যাবে। চলো, বাবাকে নিয়ে যায়, তাকে দাফন কাফন করতে হবে। আমেনা বেগমের কষ্টের মধ্যে একটু শান্তি আসলো বিপদের সময় সব ছেলেকে পেয়ে। দর্শক, পরের পার্ট দেখতে চাইলে দ্বিতীয় পার্ট লিখে কমেন্ট করুন। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।